কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। একটি ছাড়া মানা হয়েছে সব দাবি, বললেন ভিসি। হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা। ফসলি জমিতে আবাসন বাণিজ্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে চাষাবাদ। খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে বলছেন কৃষিবিদরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং পলি অপসারণ না হওয়ায় জিকে সেচ প্রকল্পে পানি সরবরাহ বন্ধ। চুয়াডাঙ্গায় পাম্প মালিকদের কাছে জিম্মি কৃষক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজন নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, আর সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। হামলার জন্য ছাত্রদল, যুবদল ও যুবলীগকে দায়ী করেছে ছাত্র শিবির। উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয়ায় দ্রুতই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। 6 দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন। দাবিগুলো যেহেতু এখনো আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে এবং প্রশাসনকে বর্জন করেছে, এবং বর্তমানে আমাদের কর্মসূচিগুলো বহাল আছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি হবে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল, যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন? যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? এখানে ছাত্ররা তাদের দাবি উত্থাপন করেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিজ বাসভবনে উপাচার্য বলেছেন, পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলেও আশা তার। যখন কোনো একটা অকারেন্স ঘটে, ওর মধ্যে অনেক ধরনের রুমর ছড়ায়। হয়তো কোনো রুমারের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে। ছাত্ররা, ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খানজানিলি থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। তানজিম আহমেদ, সময় সংবাদ। পরিকল্পিত আবাসন, যত্রতত্র বাজার সহ নানা অবকাঠামো নির্মাণে খুলনা অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে গত 1 দশকে বিভাগের 10 জেলায় 1,25,000 হেক্টর কৃষি জমি কমেছে। কৃষিবিদরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন কমবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মাত্র 1 বছর আগেও খুলনার ডুমুরিয়া উপজেলার এই জায়গাটিতে ধান, সবজি সহ নানা ফসলের চাষ হতো। অথচ 1 বছরের ব্যবধানে কৃষি জমিটি বালু ভরাট করে এখানে বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফসলি জমির মতো গেল 1 দশকে জেলায় 15,000 হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন আবাসন ও অবকাঠামো। প্রতিটি উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে কৃষি জমি ভরাট। এমন পরিসংখ্যান বিভাগের বিভিন্ন জেলায়ও। এর কারণ হিসেবে অপরিকল্পিত আবাসনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রায় 50% অথবা 40% হারেই প্রায় আবাদি জমিটা এই ঘর বাড়িতে শুধু কম। করণীয় হচ্ছে ল্যান্ড জোনিং করতে হবে, ক্রপ জোনিং করতে হবে। কোন জমিটা কোন কাজে আমি ব্যবহার করব,
এরকম সরকারিভাবে একটা রুলস রেগুলেশন অথবা আইন করতে হবে। নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদরা বলছেন, কৃষি জমি রক্ষায় অপরিকল্পিত আবাসন ও ভূমির ব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর তৈরি করা দরকার। রুরাল এরিয়ার একটা ল্যান্ড ইউজ অ্যাক্ট আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে এই ধরনের যে কৃষি জমি যেগুলো আবাসিক বিভিন্ন প্রয়োজনে প্লট আকারে রেখে দেওয়া হচ্ছে এবং পতিত জমিতে পরিণত হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করতে পারবো এবং বাংলাদেশে যে খাদ্য নিরাপত্তার জন্য যে হুমকি, সেই হুমকি আমরা পরিকল্পিতভাবেই মোকাবেলা করতে পারবো। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার শঙ্কা এড়াতে পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিবিড়তা বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যেহেতু একটা থ্রেট রয়েছে, ভবিষ্যতে যে আরো আমরা খারাপ সময় পার করবো না তার কোনো নিশ্চয়তা নেই। বাড়ির আঙ্গিনার একটা জায়গা যেন আমার কোথাও ফাঁকা না থাকে, এটা যেমন ডিএইর কর্মীরা বলছেন, এটা আমরা শিক্ষকরা যেমন টেকনোলজি তো আছেই, আমরা বলছি যে টেকনোলজি ছাড়াই মানে জাস্ট জায়গাটা প্রপারলি ইউটিলাইজ করা। বর্তমানে খুলনা বিভাগে চাষযোগ্য জমি রয়েছে ১,১২২ কোটি ৯৯,১৩,০০০ হেক্টর। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন ২০১৬ খসড়া প্রণয়ন করা হলেও অজানা কারণে এতদিনেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনটি পাশ হলে বন্ধ হবে এমন অপরিকল্পিত আবাসন, অনেকটাই নিশ্চিত হবে ভূমির সঠিক ব্যবহার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে খুলনা অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি, যেটি কিন্তু আসলে ভবিষ্যতে এই অঞ্চলের খাদ্য নিরাপত্তার একটি শঙ্কা তৈরি করতে পারে। এই অবস্থায় আসলে কি করণীয় সেটি নিয়ে আসলে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান। স্যার, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে আমরা যেটি আসলে বলছিলাম যে খুলনা অঞ্চলে আশঙ্কাজনক হারে কৃষি জমি কমছে, আপনারা তো এই পরিকল্পনার সাথে সরাসরি সংশ্লিষ্ট, আপনারা আসলে এই শঙ্কার জায়গাটা কি দেখছেন, কিভাবে আসলে কমছে? শঙ্কার জায়গাটার যদি কথা বলতে হয়, তাহলে আমাদের যে পার্শ্ববর্তী উপজেলা বটিয়াঘাটা উপজেলা, সেই বটিয়াঘাটা উপজেলায় গত এক দশকে আমরা দেখেছি প্রায় ৭০% জমি কৃষি জমি থেকে প্লটে রূপান্তরিত হয়েছে, আবাসিক প্লটে। তো এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত শঙ্কার, কারণ আপনি যদি দেখেন যে খাদ্য নিরাপত্তার দিক থেকে যদি দেখেন, ন্যাচার বেস সলিউশনের দিক থেকে যদি দেখেন, জলাবদ্ধতা সমস্যার যদি কথা বলেন, তাহলে এটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করছে। এর মূল কারণ যেটি হয়েছে তা হচ্ছে অপরিকল্পিত আবাসন এবং মানুষের ভূমিতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মাত্রা বেড়ে গিয়েছে বহুলাংশে। সে কারণে আমরা দেখছি যে শহরের আশেপাশের যে উপজেলা বা গ্রামীণ জনপদ, সেই গ্রামীণ জনপদে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে আসলে মানুষের সংখ্যাও যেহেতু বাড়ছে, এই আবাসনের প্রয়োজনীয়তাও বাড়ছে, তাহলে এটি আসলে মানুষ কিভাবে এটি সমাধান করতে পারে? আবাসনের যে সংকট, সেই সংকটের জন্য অনেক সমাধান রয়েছে। আমরা সেই সমাধানগুলোর দিকে না তাকিয়ে আমরা আসলে এই ধরনের কৃষি জমিকে আবাসিক জমিতে পরিণত করার জন্য আমরা আসলে উদ্যোগ নিচ্ছি। এটিই আমাদের সবচেয়ে বড় ভুল। আপনি যদি খুলনা শহরের দিকে তাকান, খুলনা শহরে যখন স্ট্রাকচার প্ল্যান এবং পরবর্তীতে ডিটেল এরিয়া প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, একটি খুব সুন্দর ফাইন্ডিংস ছিল যে খুলনা শহরের প্রায় ৮০% বাড়ি একতলা। তো এই একতলা বাড়ি যে জনঘনত্ব তৈরি করছে, তা অতি সুন্দরভাবে ম্যানেজ আমরা করতে পারতাম। আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর রয়েছে, সেই রিয়েল এস্টেট সেক্টর ফ্ল্যাটের মাধ্যমে আবাসন সংকট দূর করতে পারত, কিন্তু তা না করে আমরা যেটা করছি, আমরা শহরের আশেপাশে যে কৃষি জমি, সেই জমিগুলো কিনে সেগুলো প্লট আকারে আমরা বিক্রি করছি, যা আবাসন সংকট তো দূর করছেই না, বরং যে কৃষি জমির যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা দিনকে দিন কমিয়ে দিচ্ছে। উপজেলা পর্যায়ে আসলে এই সমস্যা মানে আবাসন সমস্যার জন্য কি ধরনের পরিকল্পনা করা যেতে পারে? উপজেলার ক্ষেত্রে আমরা আরো ভয়ঙ্কর চিত্র দেখছি। আমরা যখন বিভিন্ন সংস্থা কর্তৃক উপজেলা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে কৃষি জমি সংরক্ষণের চেয়ে সেখানে আবাসক প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হচ্ছে।
তো একটি গ্রামীণ জনপদের ক্ষেত্রে শহরের মতন আবাসন প্রকল্প কি বেশি প্রয়োজন, নাকি কৃষি জমি সংরক্ষণ করে ভবিষ্যতে বাংলাদেশ যে খাদ্য নিরাপত্তার যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে সেই চ্যালেঞ্জ দূরীকরণে কৃষি জমি সংরক্ষণ প্রয়োজন? একটি বড় প্রশ্ন আমাদের জন্য। এক্ষেত্রে আসলে কোন ভূমি কি ব্যবহার হবে এটি সরকারের নির্দেশনা নিশ্চয়ই থাকে, তো সেটির আসলে প্রয়োগ হচ্ছে কিনা আপনার কি? এইটার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমরা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে এখন পর্যন্ত কৃষি জমি সংরক্ষণের জন্য আমরা কোনো আইনি পরিকাঠামো দেখিনি। 2016 সালে কৃষি জমি সংরক্ষণের জন্য একটি আইনের খসড়া প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেটি খসড়ায় রয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেটি আইনে পরিণত হয়নি। আরেকটা বিষয় হচ্ছে কি, কৃষি জমিতে আসলে ফলন বাড়ানোর জন্য কৃষি বিভাগেরও তো নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে, তাদের আসলে কি পরামর্শ থাকবে? কৃষি বিভাগ বাংলাদেশে আমি মনে করি যে সবচেয়ে সফল যদি কোনো বিভাগ থাকে তাহলে সেটি কৃষি বিভাগ। বাংলাদেশে যে আজকে এখনো মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন, কৃষি বিভাগের একটি ভূমিকা রয়েছে। তারা নতুন নতুন জাত উদ্ভাবন করছেন, উচ্চ ফলনশীল জাত তারা উদ্ভাবন করছেন, এবং এই গবেষণাগুলো যদি আমরা আরেকটু বাড়াতে পারি এবং রাষ্ট্রীয় প্রণোদনা দিতে পারি, তার সাথে সামগ্রিকভাবে যদি আমরা গ্রামীণ জনপদের বিশেষ করে কৃষি জমির ব্যবস্থাপনার জন্য একটি আইন এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার দাঁড় করাতে পারি, তাহলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো ঝুঁকির সম্মুখীন হব না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে সমন্বিত সবগুলো দপ্তরের পরিকল্পনার কথা আসলে বলা হচ্ছিল। এখনকার বিশেষজ্ঞ বলছিলেন যে অদূর ভবিষ্যতে যে খাদ্য নিরাপত্তার সংখ্যা হতে পারে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে, আইনের সঠিক প্রয়োগ করা গেলে যে সংখ্যা রয়েছে সংখ্যা থেকে আসলে মুক্তি পাওয়া সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে খাদ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা বা কৃষি জমির ব্যবহারের যে ব্যবহার তার আলোচনা। পানি সরবরাহ বন্ধ জিকে সেচ প্রকল্পে। নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় চুয়াডাঙ্গায় ব্যাহত হচ্ছে ফসল চাষ। কৃষকরা বলছেন পাম্প মালিকদের বাড়তি টাকা দিতে হচ্ছে সেচের জন্য, এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা চাষিদের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পানি নেই খালে, এ কারণে মাটি ফেটে চৌচির। পাশে শ্যালো মেশিনের সেচ দিয়ে চলছে চাষাবাদ। চলতি রবি মৌসুমে এখনো পানি সরবরাহ করা হয়নি চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলার জিকে সেচ প্রকল্পের খালগুলোতে। এ কারণে বাড়তি দামে পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। তারপরও নির্দিষ্ট সময়ে মিলছে না কাঙ্ক্ষিত পানি, এতে উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কা চাষিদের। ক্যানালের পানিতে চতি ধানও আবাদ করা হয়েছে, আষাঢ়ি সিজনেও আবাদ করা হয়েছে, বোরিং এ পানি উঠছে না, কিভাবে আমরা চাষ করব? হাজার হাজার একর জমি এই ক্যানালের আওতায়, কিন্তু কৃষকরা এখন পানি পাচ্ছে না এবং ক্ষেত ঠিক মতো পাচ্ছে না। ক্যানালে পানি না থাকায় বোরিংয়ে পানি ওঠে না, তখন আমাদের ফসল মার খেয়ে যায়। যে কি পর্যায়ে পানি না দেওয়াতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। খালে পানি না থাকায় কৃষকদের বিকল্প উপায়ে সেচ দিয়ে চাষাবাদ অব্যাহত রাখার পরামর্শ কৃষি বিভাগের। আমরা প্লাস মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা তারা কৃষককে পরামর্শ দিচ্ছি বিকল্প সেচের জন্য, আমরা কৃষকের পাশেই আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে কুষ্টিয়ার ভেড়ামারা চ্যানেলে নাব্য সংকট হওয়ায় পানি সরবরাহ বন্ধ আছে, তবে শিগগিরই খনন করে প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন ভেড়ামারা ইনটেক চ্যানেলের পলি অপসারণ কাজ শেষ হলেই অতি শীঘ্রই কৃষকরা পানি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে জিকি সেচ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলায় ৮,১৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে মৌসুমের শেষ বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন যশোরের গদখালির ফুল চাষিরা। এতে খুশি বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন পুরো মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট যশোরের গদখালির ফুলের বাজার। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত চাষিরা। গত 3 দিন ধরে ফুলের ঊর্ধ্বমুখী দামে খুশি কৃষক। তারা জানান 2 সপ্তাহ আগে যে গ্ল্যাডিওলাস অল্প দামে বিক্রি হয়েছে তা শেষ বাজারে 8 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগে প্রতি হাজার গাঁদা 300 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা দরে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদার বাজার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। দাম এভাবে ভালো থাকে তাইলে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয় বিঘায়। 1,10,000 টাকার মতো আমি ফুল বিক্রি করেছি, ওখান থেকে আমার
1,05,000 টাকা মতো খরচা আছে। ধান পাটের থেকে এই ফুলের টাকাই বেশি। দেশি গোলাপ চায়না গোলাপ দিয়ে 28 কাটা করেছি, এবছর উৎপাদন হয়েছে বেশি। এদিকে ব্যবসায়ী নেতাদের দাবি চলতি মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুলের বাণিজ্য হয়েছে। 21 ফেব্রুয়ারি উপলক্ষে বাজার চলতেছে উৎসবমুখর, চাষিরা খুব ভালো দামে ফুল বিক্রয় করতেছে, কারণ ফুলের চাহিদা অনেক বেশি। ডিসেম্বর থেকে এই পর্যন্ত আজকে শেষ বাজার আমরা 150 কোটি টাকার মতো ফুল বিক্রয় এখান থেকে করছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আম বাগান, তবে এবছর মুকুল দেরিতে আসায় আম নামাতে হবে অন্যান্য জেলার সময়ের সঙ্গে। ক্ষতি কারণ পোকা আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। এবছরও আম রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে আমের মুকুল, পোকামাকড় থেকে বাঁচাতে বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। মৌসুমের প্রথমে সাতক্ষীরার বাগান থেকে আম নামানো হয়, তবে এবছর মুকুল দেরিতে এসেছে। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। তাই এই মৌসুমে অন্য জেলার সঙ্গে আম নামাতে হবে বলে দাম কমে যাওয়ার আশঙ্কায় বাগান মালিকরা। দেরিতে বল আসার কারণে আমাদের আমের দামটা ভালো পাবো না বলে মনে হচ্ছে। আমাদের আমগুলো বিদেশেও রপ্তানি হয়, যেহেতু সরকার জন্য আমাদের দিকে একটু নজর রাখে, আমরা যারা গরিব চাষি আছি। কৃষি বিভাগ বলছে এই বছরও আম রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে আশা করছি যে এবার আমের ফলন ভালো হবে। গত বছর 60 মেট্রিক টন বিদেশে পাঠিয়েছি, এবার আশা করছি যে ইনশাল্লাহ আরো বেশি বিদেশে রপ্তানি করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।